নমস্কার, দুরন্ত বার্তা সংবাদ প্রতিবেদনে আমি সৈকত দাস এসে উপস্থিত হচ্ছে। এই মুহূর্তে আমরা নিউ মার্কেটে অর্থাৎ মির্জা গালি স্ট্রিটে গতকাল রাত্রে যে ভয়াবহ দুর্ঘটনা যে ঘটে গেছে, সেই এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে এবং অগ্নি নির্বাপন সেখানে পৌঁছেছে একদম পরেই যাকে বলে। কিন্তু আমাদের এই মুহূর্তে আমরা যেখানে মির্জা গালি স্ট্রিটে রয়েছি সেখানে কিন্তু একেবারে পাশে অগ্নি নির্বাপন কেন্দ্র এবং একেবারে ঢিলছোড়া দূরত্বেই কিন্তু যে ঘটনাটি ঘটেছে এবং যেটা জানা গেছে প্রাথমিক সূত্রে, সেটা একেবারে চাঞ্চল্যকর ঘটনা। সেটা হচ্ছে এসিটি ফেটে কিন্তু এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ শীত তাপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকেই কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এমনটাই জানা যাচ্ছে প্রাথমিক সূত্রে। এবং এটি ঘটনাটি ঘটেছে একেবারে একতলাতেই ঘটনাটা ঘটেছে এবং মির্জা গালিব স্ট্রিট এই মুহূর্তে কলকাতা 7/16-তেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে কিন্তু পুলিশের ঘেরাটোপে কিন্তু জায়গাটায় রয়েছে এবং সকালবেলায় কিন্তু আমাদের কলকাতার যিনি মেয়র পরিষদ থেকে সকলে কিন্তু এসে উপস্থিত হয়েছে। তদন্ত করতে নির্দেশ দিয়েছেন এবং উনি আগের যিনি মেয়র ছিলেন অর্থাৎ ফিরহাদ হাকিম, তার উপরে কিন্তু দোষ চাপিয়েছেন এবং সম্পূর্ণ তদন্ত করার জন্য উনি কিন্তু আদেশ দিয়েছেন এবং সমস্যাটা খতিয়ে দেখার কিন্তু আদেশ দিয়েছেন। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু ভয়াবহ এবং আমরা যেটা জানতে পেরেছি যে মোটামুটি 9 জনের মতন মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই মুহূর্তে কি হতে পারে এবং আশঙ্কাজনক অবস্থায় কিন্তু অনেক পরিস্থিতি, শুধুমাত্র ধোঁয়াতে কিন্তু অগ্নিসংযোগের যেটা ঘটনাটা ঘটেছে, ধোঁয়ার কারণে যে এই ভয়াবহ যে ধোঁয়া উঠেছিল সেই ধোঁয়ার জন্য কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে কিন্তু 9 জনের মতন প্রাণ হারিয়েছেন। এই মুহূর্তে কলকাতার যে সবথেকে বড় দুর্বহ ঘটনা, সেটা এই মুহূর্তে এই মির্জা গালিব স্ট্রিটের নিউ মার্কেটের যে ঘটনাটা, সেটাকে নিয়ে কিন্তু এখন আলোচ্য বিষয়। বিল্ডিং 3-4 তলা, 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক। সেখানে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন মহিলা আর 1 জন বাচ্চার মৃত্যু হয়েছে। 80 জনকে বাঁচানো গেছে, 80 জন। আজকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড দুর্দান্ত কাজ করেছেন। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? ট্রেড লাইসেন্স কি করে পেল? সিএসসি কি করে পারমিশন দিল? কারেন্ট দিল কি করে? ফায়ার লাইসেন্স কি করে পেল? এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল, আমরা শুনছিলাম সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেট গুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না। তাই তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন, আমাদের শুধু 100 দিন হয়েছে। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি, তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন। তিনি কি করে, তার অফিস থেকে কি করে দেওয়া হতো? ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম হোটেল সারা প্যান বেঙ্গলে রয়েছে। 100 দিনের মধ্যে আজ এখানে রয়েছে, আজকে বড় বাজারে রয়েছে, আজকে হাওড়াতে রয়েছে, আজকে দমদমে রয়েছে, সব জায়গাতে রয়েছে। এগুলোকে টিম বানিয়ে ইমিডিয়েটলি যাতে দেখা হয়। আমাদের 27টা বিল্ডিং আইডেন্টিফাই করলাম তারাতলার ঘটনার পরে। 1 মিনিট, তারাতলার ঘটনার পর 27টা বিল্ডিং কে আইডেন্টিফাই করে স্টপ ওয়ার্ক করে দেওয়া হয়েছে। 27টা বিল্ডিং শেষ নয়, আরো অনেক বিল্ডিং আছে। 100 দিনের মধ্যে সব আইডেন্টিফাই করা সম্ভব নয়। আমরা মেশিন নয়। আমাদের ইন্টেনশনটা হচ্ছে আমরা ইলিগাল কাজ করতে দেব না। মেয়রের বিরুদ্ধে এবং আগের ইউডিএম এর মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হবে কিনা রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেশ করব। তারপর আমাদের শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড। যেখানে যেখানেই এই ধরনের ঘটনা হয়েছে, সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে আসেন। আশা করবো এখানেও সরকার থেকে তাদের কম্পেনসেশন দেওয়া হবে, কিন্তু এখনো কোনো কথা হয়নি। গোটা চত্বর জুড়েই বিশেষত যারা ট্যুরিস্ট আসে বাংলাদেশ থেকে, মূলত
বা যারা চিকিৎসার জন্য আসে, মার্কেটিংয়ের জন্য আসে, একটা সময় সিনেমা দেখতে আসতো এখানে প্রথমে কোনো সিনেমা রিলিজ হলে। তো এটা চিরকাল ঢাকা কলকাতার মধ্যে এই সম্পর্কটা ছিল, এবং যখন আরও বেশি দুই দেশের মধ্যে ভিসা আরও সহজ হলো তখন অনেক বেশি লোক আসে। সে বিয়েবাড়ি বাজার করতে আসে, ঈদের বাজার করতে আসে, ডাক্তার দেখাতে আসে, কেউ কেউ মেডিকেল ট্যুরিজমও আসে, সেটা বিষয় নয়। কিন্তু যত ডিমান্ড বেড়েছে, তার যেমন ওই রুবি হাসপাতালের ওদিকে চারদিকেও এরকম গেস্ট হাউস বেড়ে গেছে, হোটেল বেড়ে গেছে, খাবারের ব্যবস্থা দোকান বেড়ে গেছে, এটা হয়। কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট বা গেস্ট হাউস, তার জন্য সরকারি নিয়ম অনুযায়ী পুরসভা, আর তার উপর হচ্ছে ফায়ার ব্রিগেড, তারপর হচ্ছে পুলিশ, অন্তত 3টে সংস্থা এগুলো নজরদারি করে, খোঁজখবর নেয়, লাইসেন্স দেয়। সেখানে যদি দুর্নীতি থাকে তাহলে এই দুর্ঘটনা বারবার ঘটতে থাকে। কারণ ফায়ার লাইসেন্স বলো, তারপর হচ্ছে তোমাকে ট্রেড লাইসেন্স বলো, আর হোটেলে কেউ তোমরা যদি কোথাও থাকো তাহলে পুলিশ গিয়ে 10বার দেখে, খোঁজ খবর নেয় কারা এলো কারা গেল না। আর যেখানে বিদেশি মানুষের সেখানে থাকেন, তাহলে তো পুলিশের বেশি নজরদারি আছে। তো সেই নজরদারিটা শুধু যদি টাকা পয়সার বদলে পুরসভা, ফায়ার ব্রিগেড এবং পুলিশ, যে টাকা পয়সার বিয়ন্ডে মানুষের প্রাণ এবং আইন কানুন, আইনের ব্যবস্থা যদি দেখতো তাহলে এরকম ক্ষতি হতো না। কলকাতা কেন, গোটা দেশটাই তো মনে হচ্ছে যৌতুকগৃহ হয়ে গেছে। প্রতিদিন, এই কদিন আগে রামপুরহাটে হলো, এখন এখানে হয়েছে। আর এইসব জায়গাগুলো গেস্ট হাউসের মতো, হোটেল শুধু নয়, বসত বাড়িগুলো, এবং ফায়ার ব্রিগেডের তো পাশে এটা। তারপর তো মৃত্যু ঘটলো, আগুনের সঙ্গে সঙ্গে যদি রেস্কিউ হতো তাহলে তো এটা হতো না। সেটা প্রথম জানা উচিত যে অনেক সময় বলা হয় ফায়ার ব্রিগেড খবর পেয়েছে দেরিতে বা পৌঁছতে দেরি হয়েছে। তাহলে ফায়ার ব্রিগেডে এমন লোকজন রিক্রুট করা হয়েছে যারা ট্রেন নয়। এই ধরনের সিচুয়েশনে আমরা অনেক দেখেছি যে কীভাবে বাঁচাতে হয়, কেমন করে রেস্কিউ করতে হয়, কোন দিক দিয়ে ঢুকতে হয়, এসব অ্যাক্সেসটা খুব গন্ডগোলে গেছে। তো তারপরে এটা নেই। আর এত সব কথা বলা হয়, কিন্তু লাইসেন্সের জন্য তোমরা যদি কোনো একটা হোটেলে গিয়ে থাকো তাহলে আধার কার্ড সব নেয়, পুলিশ নাকি মাঝে মধ্যেই দেখে। তাহলে এখানে এক্সিট ছিল কিনা, দ্বিতীয় ফায়ার এক্সটিংগুইশার ব্যবস্থা ছিল কিনা, কিভাবে লাইসেন্স ছিল, আদৌ লাইসেন্স ছিল কিনা, এসব কার দেখার কথা? তাহলে পুরসভা এতদিন কারা চালিয়েছে? এখন তো ভালো পুরসভা চালিয়েছে না খারাপ পুরসভা চালিয়েছে, ভালো মেয়র না খারাপ মেয়র, ভালো তৃণমূল না খারাপ তৃণমূল, সেই নিয়ে তর্ক হবে। কিন্তু আদতে যখন তারাতলায় আগুন লাগলো, তারপর তো মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলেছিলেন, এমনকি কোনো বিল্ডিং আর কনস্ট্রাকশন হবে না বলে আটকে দেওয়া হয়েছিল সব। তারপরে এক এক করে ছাড়পত্র দেওয়া হচ্ছে। তো এখানেও কি সব বলা হবে সব হোটেল বন্ধ করে দেওয়া হবে? মমতা ব্যানার্জি একবার করেছিলেন, হুগলিতে ফেরি দুর্ঘটনা হয়েছে, তো ফেরি বন্ধ করে দাও। কিন্তু আদতে আইনের শাসন বলতে আইনে যা যা বলা আছে সে মতো হচ্ছে কিনা, সেটা যে এজেন্সিগুলো দেখার কথা, পুরসভা, ফায়ার ব্রিগেড এবং পুলিশ এবং রাজ্য সরকারের আরো অনেক এজেন্সি আছে, তারা এগুলো দেখার কথা। তারা যদি দুর্নীতি মুক্ত হয়ে ঠিক ঠিক দেখে তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটে না, এতগুলো মৃত্যু ঘটে না। সেলিম বাবু, পৌরসভার দোষারোপ করছেন, বলছেন ববি হাকিম ছিলেন আগে, তার জন্য এই যে দোষারোপ করা, একে অপরের উপর বলেই এসআইটি গঠন করা, লাভের লাভ তো কিছু হচ্ছে না, মানে কমিটি তৈরি। আচ্ছা, তোমরা এটা বলছো, আবার আরেকদল বলবে খুব ভালো হয়েছে, আর কি রন্ধনলাল কি ভালো হয়েছেন। সবসময় এটা হয়, আগে মমতা ব্যানার্জি বলেনি যখন ঘটনা ঘটেছে বলেছে আগে সরকার করেছে, মোদী বলছে না যা কিছু করেছে নেহরুর সময় হয়েছে। আর নেহরু হয়েছে থাকলে বলতে হতো বিজয় তোমার কি আগের ব্রিটিশ সরকারের জন্য হয়েছে। তো পাসিং দ্য বাক ঠিক নয়। দ্য কোয়েশ্চেন ইজ ওয়্যার ডাজ দ্য বাক স্টপ, কোথায় গিয়ে দাঁড়ায়। তাহলে লোকে পরিবর্তন করেছে, তাহলে আমরা তো সরকারের পরিবর্তন দেখেছি, কিন্তু মন্ত্রীদের মুখ পরিবর্তন দেখেছি, কিন্তু তাদের কথাবার্তা কাজকর্ম তো কিছু পরিবর্তন দরকার। দোষারোপ দিয়ে হবে না। আগুন যখন একটা লেগে গেছিল তারাতলায়, তারপরে আগুন নেভানোর ব্যবস্থা এবং প্রিকশন নেওয়ার জন্য কি কি সরকার করেছে সেটা জানা দরকার, প্রথম কথা। আর মেয়রকে দোষ দেওয়া হচ্ছে, যথার্থই দেওয়া হচ্ছে, তো সেই মেয়র তো এখন ভারতীয় বলে দেওয়া আছে, তারা তো এখন গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসেছে। একজনকে এই যে মহা মুশকিল, মানুষ মরবে আর শ্রমিক বন্দ্যোপাধ্যায় ভালো শ্রমিক ভট্টাচার্য ভালো বলবে, অগ্নিমিত্র খারাপ বলবে, অগ্নিমিত্র ভালো বলবে, শুভেন্দু খারাপ বলবে, শুভেন্দু খারাপ বলবে, অগ্নিমিত্র ভালো বলবে, আর তোমরা সে নিয়ে চালাবে। এটা কোনো কাজের কাজ না। মানুষের প্রাণ গিয়েছে এবং তা আবার বিদেশের লোকজন এখানে এসে থাকে, চিকিৎসার জন্য আসে। তাহলে আমরা আমাদের গোটা বিশ্বকাজে কি জানাবো, আমাদের হসপিটালিটি কি? পৌরসভার পার্কটা যদি সরিয়ে রাখি, দমকলের সদর দপ্তর তার 100 মিটারের মধ্যে, 50 মিটারের মধ্যে এই হোটেলটা,
কোনো রকম অগ্নি নির্বাপন নেই, শুধুমাত্র এই হোটেলে নয়, তাহলে এতগুলো হোটেলগুলো রয়েছে, দমকলের তো প্রাইমারি দায়িত্ব। প্রথম কথা হচ্ছে কয়েক মিনিটের মধ্যে দমকল পৌঁছলো না কেন এবং মানুষকে বাঁচাতে পারলো না কেন? ফায়ার ব্রিগেডের কাজটা এটাই। এখন নাম দেওয়া হয়ে গেছে যে তোমাকে ফায়ার ব্রিগেড তো বলে না, এখন তো ডিজাস্টার ম্যানেজমেন্ট করে। তাহলে সেখানে দাঁড়িয়ে প্রপার ট্রেনিং এর অভাব ছিল, না ইকুইপমেন্টের অভাব ছিল, না কমিউনিকেশনের অভাব ছিল, কিছু তো একটা ছিল, নাহলে এতগুলো প্রাণ যেত না। দুই হচ্ছে এগুলো জেনারেল দাগিয়ে দেওয়া ভালো, কিন্তু এগুলো দেখার জন্য তো কর্পোরেশনের দপ্তর আছে, পুলিশের দপ্তর আছে, ফায়ার ব্রিগেডের দপ্তর আছে। আমি একটা যদি মেডিকেল ব্লাড ব্যাংক করতে চাই তাহলে ফায়ার লাইসেন্স দেবে না, যদি না ব্যবস্থা থাকে। তাহলে এগুলো চলছে কি করে উইদাউট ফায়ার লাইসেন্স, উইদাউট হচ্ছে কর্পোরেশনের ট্রেড লাইসেন্স? তাহলে ইন্সপেকশন কি হচ্ছে? এবং পুলিশ তো হোটেলগুলোর উপরে পুলিশ নজরদারি করে। এই যে সিজেপির লোকেরা এসেছিল, তো সব হোটেলে কোথায় উঠবে না পুলিশ তৎপর হয়ে যায়, কিন্তু আসল যে কাণ্ড দেখার কথা সেটা দেখছে না। 50 মিটারের মধ্যে দাঁড়িয়ে যদি দেরি করে ওঠার অভিযোগ ওঠে, তাহলে বড় জায়গাগুলোতে কি করে হবে? আচ্ছা, আমরা যখন সরকার চালিয়েছি তখন যে আগুন লাগেনি তা তো নয়, কিন্তু প্রথম কথা হচ্ছে যখন স্টিফেন হাউসে আগুন লাগালো, মমতা ব্যানার্জি বলেছিলেন এরা সিপিএম ঝোলা ব্যাগ নিয়ে ঘোরে এবং তার মধ্যে দেশলাই থাকে, আর এদিক ওদিক ফাঁক থেকে ফস করে দেশলাই জ্বালিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। তো আমি তো মমতা ব্যানার্জি নই, ওরা মিথ্যে কথা আমি বলতে পারি না। আমি তো এটা বলবো না যে এরা কেউ আগুন লাগিয়ে দিয়েছে এরকম করে, কিন্তু আগুনটা কেন লেগেছে এটা ফরেন্সিক তদন্ত করে জানতে হয়। কিন্তু তদন্ত যে হবে তার গ্যারান্টি কি আছে? অবৈধ তদন্ত এখন হলো না, রথকে খুন হলো, মুখ্যমন্ত্রীর সেক্রেটারি খুন হলো, তার তদন্ত ঠিক মতো হলো না। কিন্তু তদন্ত না হলে সত্যটা জানা যায় না। সত্য জানলে কোথাও গোঁজামিল গন্ডগোল থাকলে সেটাকে আবার ঠিক করার ব্যবস্থা সরকারকে দিতে হবে। প্রতিমন্ত্রী তিনি বলছেন যে তাকে যখন প্রশ্ন করা হলো যে এই যে ঢিলছুড়ো দূরত্বে একটা সদর দপ্তর নজনের মৃত্যু, তিনি বলছেন নজনের মৃত্যু হয়েছে কিন্তু অধিকাংশ জন 80 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। একটা প্রশ্ন করবো অ্যাড অন, যে 50 মিটারের মধ্যে যদি দূর হয় তাহলে বাকি যে বিভিন্ন জায়গায় লাগে তাহলে সেটা কি অভিযোগগুলো? আচ্ছা, এই যে দমকল প্রতিমন্ত্রী আছে, এটা তো আগুন লাগলো বলে জানা গেল, আগুন না লাগলে তো জানা যায় না। তো সেখানে তোমার গিয়ে এটা ঠিক নয় যে কতজনকে বাঁচানো হয়েছে যেমন ভালো কাজ, কিন্তু একটা মৃত্যু হলে তো মৃত্যুটা অন্যায়, মৃত্যুটা তো একটা ক্ষতি, সেটা তো হয়েছে, সেটা স্বীকার করতে হবে। এর মধ্যে কলকাতা হচ্ছে আমাদের ঐতিহ্যের শহর। দাদা, কোন ছোটবেলা থেকে শুধু আমরা এই বাংলার মানুষেরা নয়, এই ভারতের মানুষেরা নয়, অন্যান্য দেশের মানুষেরও কলকাতার প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি, মূলত আমাদের এই শহরের প্রতি তাদের একটি টান আছে, ছিল। সেই টানে, সেই আকর্ষণে প্রচুর মানুষ কলকাতায় আসেন, ঘোরেন, তারা নিজেদের রিসার্চ করেন, ঘুরতে আসেন, আমাদের চিকিৎসা ব্যবস্থা ভরসা করেন। এখন আমাদের কথা হলো এটার পিছনে যে একটা বড় অর্থনীতি আছে সেটাকে দৃঢ় করা, মানুষের জন্য এখানে একটা সুরক্ষিত পরিবেশকে রক্ষা করা, এবং তার জন্য আমাদের যে ভেতরের আভ্যন্তরীণ যে যা যা নিরাপত্তাজনিত আমাদের যা প্রিকশন নেবার কথা, আমাদের যা আইনি ব্যবস্থা নেবার কথা, আমাদের যা দেখরেখের কথা, আমাদের, আমি কোনো পার্টির কথা বলছি না, আমাদের মানে আমাদের রাজ্যের মানে আমাদের প্রশাসন, আমরা ট্যাক্স পেয়ার, আমরা ভোটার, আমরা পলিটিক্যাল পার্টির কর্মী, সে যে কোনো পলিটিক্যাল পার্টির হতে পারি, এটা আমাদের দায়িত্ব। যেহেতু এই পলিটিক্যাল সরকার পলিটিক্যাল পার্টি থেকে তৈরি হয়, মানুষ তাদেরকে ভরসা করে ভোট দেয়। আমাদের নজরদারিতে যদি শুধুমাত্র মুনাফা থাকে আর প্রফিট কি করে বাড়াবো তার থাকে, তাহলে এই ধরনের ঘটনা বারে বারে ঘটবে, মানুষের জীবন যাবে। আসলে পশ্চিমবঙ্গের এবং কলকাতার প্রতি মানুষের যে টান, সেখানে একটি আতঙ্ক সৃষ্টি হবে, ভয় সৃষ্টি হবে, নিরাপত্তাহীনতা সৃষ্টি হবে, হচ্ছে। হাকিম থাকুন, ফেরেস্তা থাকুন, আরো কেউ আসুন, এ থাকুক, বি থাকুক, জেড থাকুক, নিয়ম তো সবার জন্য এক, আইন তো সবার জন্য এক, রুলস বুক তো সবার জন্য এক। তাহলে প্রশাসন রুল বুকে ফাঁকি দিয়েছে, সোজা কথা, এবং রাজনৈতিক দলগুলো তাকে বাহবা দিয়েছে, তার মাথায় হাত রেখেছে। এখন রাজনৈতিক দলগুলো আইনকে ফাঁকি দেওয়াতে মাথায় হাত কেন রেখেছে, সেখানে তার কোনো লাভের গল্প আছে কিনা, আর সেই সব বিষয়ে যাদেরকে কথা বলার কথা ছিল, তাহলে এখন দেখুন কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। এখন 5 বছরে বিরোধী দলে যারা ছিল
5 বছরে এইসব কথাগুলোকে নিয়ে তারা কতবার সরব হয়েছেন, এখন কতবার সরব হচ্ছেন। মোদ্দা কথা, সেই সব কথা মানুষ বলবে, জনগণ বলবে, আমরাও বলবো, আপনারাও বলবেন। এখন রেস্কিউ করা এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে যাতে গোটা বিশ্ববাসীর এই আতঙ্ক, আশেপাশের দেশগুলোর যাতে এই ভীতি এবং এই নিরাপত্তাহীনতার যে মনোভাব তৈরি হচ্ছে, সেই মনোভাব দূর করাটা আপনার, আমার, প্রশাসনের, সরকারের সবার এখন একমাত্র মৌলিক কাজ। কারণ এইটার উপরে একটা বড় অর্থনীতি আছে, আর প্রতিদিন আমাদের অর্থনীতি ডুবছে, খুব কষ্টে আছে মানুষ। এখন যদি এই ট্যুরিজমের এই বিষয়েও যদি আমাদের এই তার উপরে প্রভাব পড়ে যায় তাহলে মুশকিল। সেখানে সরকারকে, প্রশাসনকে, আইনকে এবং সাধারণ মানুষকে সবাইকে একসাথে একযোগে এসে কাজ করতে হবে। আমরা রাজি আছি, এবং সরকার ঠিক করবে, প্রশাসন ঠিক করবে। মুনাফা বেশি প্রিয় না, মানুষের জীবন এবং আমাদের নাম বেশি প্রিয়। মুশকিলটা হচ্ছে ইন্সপেকশন হবে কি না হবে, এগুলো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্তে হচ্ছে না, এগুলো পলিটিক্যাল সিদ্ধান্তে হচ্ছে। কয়েকদিন আগে তারাতলার এই ঘটনার পরে আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে দেখালেন যে ববি হাকিমের সই আছে, ওই যে ইল্লিগাল কাজ হচ্ছিল ববি হাকিমের সই আছে। সবাই ধরে নিল যে ববি হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরে কি হলো, ববি হাকিম ভালো তৃণমূল হয়ে গিয়ে এখন বিধানসভার ভেতর শুভেন্দু অধিকারী আর ববি হাকিম একসঙ্গে ক্ষমতার পিঠে ভাগ করে খাচ্ছে। এরকম ভাবে যদি বেসিক প্রশাসনিক দায়িত্বগুলো রাজনৈতিক কারণে বোঝাপড়া হয়ে যায়, তাহলে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টেবিলিটি থাকে না, এবং তার পরিণতি হয় এই ধরনের মর্মান্তিক ঘটনা। যে কোনো মৃত্যুই আমাদের কষ্ট দেয়, আর এক্ষেত্রে কষ্টের পাশাপাশি আমাদের মাথা নিচু হয়ে গেল। বিদেশ থেকে চিকিৎসা করাতে এসে যে 9 জন মানুষের প্রাণ চলে গেল, যদি দেখা যায় তদন্তে যে এর পেছনে আমাদের সরকারের দমকল বিভাগের কোনো গাফিলতি ছিল, তাহলে এটা খালি দুঃখজনক ঘটনা হয়ে থাকবে না, একটা বাইরের দেশের কাছে আমাদের দেশের সম্মান চলে যাবে এটার ফলে। প্রথম কথা বলি, যারা মারা গেল অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। পুরমন্ত্রী কি বলছেন, এখন পুরমন্ত্রী তিনি ববি হাকিমের কথা বলছেন, কিন্তু আমরা তো জানি ববি হাকিম এখন কোথায় আছে। জাভেদ আহমেদ খান এখন কোথায় আছে? হ্যাঁ, কোথায় আছে? অরূপ বিশ্বাস কোথায় আছে? তারা সব ভালো তৃণমূল হয়ে পালিশ চাটার দলে ঢুকে পড়েছে, হয়ে শুভেন্দু অধিকারীর পকেটে ঢুকে পড়েছে। কিন্তু আপনি দেখুন, অন্য কিছু করতে হবে না। আপনি দেখুন, এখানে দেখুন গিয়ে 5টা এইটুকু সিঁড়ি, 5টা হোটেলের অ্যাড আছে, ভেতরে স্পা চলছে রাত্রি 3টে সাড়ে 3টে অবধি, 7টা 8টা হোটেল, 9 জন আপাতত অফিসিয়াল, কিন্তু বাইরের রিপোর্ট কিন্তু বেশি, আমি তার সংখ্যার মধ্যে যাচ্ছি না। কিন্তু মানুষ কি আর কি হবে? তারাপীঠের ঘটনা ঘটলো, সরকারের টনক নড়লো না। এখানে আবার মির্জা গালিব স্ট্রিটে ঘটনা ঘটলো, পাশে ঢিলছোড়া দূরত্বে ফায়ার ডিপার্টমেন্ট, ফায়ার ব্রিগেডের ডিপার্টমেন্ট। কি অবস্থা হচ্ছে, কেন হচ্ছে, এই কারণ ঘটনা কি? ঘটনা হচ্ছে পুলিশের একটা অংশের সাথে রাজনৈতিক নেতাদের আর অনৈতিক ব্যবসায়ীদের অবৈধ ব্যবসা, সেই কারণেই ঘটনা ঘটছে। আপনি হোটেল কর্মচারী দাঁড়িয়ে আছে, ভাই ওকে জিজ্ঞেস করুন তো, আমি বাজে কথা বলছি কিনা ওকে জিজ্ঞেস করুন, ওর অভিজ্ঞতা কি। 2 জন হোটেল কর্মচারীর ভাইয়ের প্রাণ চলে গেল। তারা কি অপরাধ করেছে? 8,000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা বেতনে কাজ করে, গোটা দেশে চাকরি নেই। চাকরি চাইতে গেলে এই গরিব মানুষগুলোকে ককরোচ বলে দেওয়া হয়, বলছে ককরোচ মকরোচরা বেড়ে উঠছে। ককরোচদেরই তো প্রাণ যাচ্ছে, গরিব মানুষেরই তো প্রাণ যাচ্ছে। আর অগ্নিমিত্রা পাল বলছেন ববি হাকিমের জন্য হয়েছে, ববি হাকিম বলতেন অমুকের জন্য হয়েছে, আর ববি হাকিমরা ঢুকে পড়েছেন ভালো বিজেপিতে, ভালো তৃণমূল। রাত 1:40 বা 50-এর দিকে আমাদের রুমে হচ্ছে কেউ এসে ধাক্কা দিচ্ছিল, কর্নারে প্রচন্ড আওয়াজ হয়। তো আমরা তখন দুজনই সজাগ ছিলাম, দরজার পাশে গিয়ে দেখি প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে দরজা দিয়ে। আমার হাজবেন্ডের দরজাটা খুলেনি, না খুলে 3য় তলায় যেই ফ্লোর, আমরা দুজন হচ্ছে জানলা দিয়ে বের হয়েছি, 3য় তলায় যেই ফ্লোরটাতে আগুন লেগেছে ওইটাতেই ছিলাম, আমরা এই পাশটাতে ছিলাম। তারপর আমরা দুজন হচ্ছে জানলাটা খুলে, জানলাটা একটা পোর্শন খোলা যেত, ওইটা দিয়ে খুলে আমরা হচ্ছে কার্নিশে এসে দাঁড়িয়ে ওইখানে হেল্পের জন্য আওয়াজ দিই। আর তারপর এখান দিয়ে হচ্ছে একটা স্কুটিতে করে 2 জন লোক গিয়ে ফায়ার সার্ভিস নিয়ে আসে। ফায়ার সার্ভিস এসে আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই চলে আসে, 4-5 মিনিট এমন হবে। দেরি করে এসে আপনারা? না, এমন কোনো দেরি করে আসেনি, সাথে সাথেই চলে। আমরা হচ্ছে উপরে ছিলাম অনেকক্ষণ, কিন্তু আমরা হচ্ছে জানলা দিয়ে বের হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ব্লিঙ্ক করতেছিলাম যে কেউ দেখে কিনা, তারপর হেল্পের জন্য বলতেছিলাম, তো অনেকেই দেখছে। তো ওই কিছুক্ষণ পরে হচ্ছে যে 2 জন লোক হচ্ছে একটা স্কুটি নিয়ে যাচ্ছিল, তো উনি দেখেই হচ্ছে যে আপনার ফায়ার সার্ভিসকে বলছে যে এখানে এরকম হয়েছে, তো উনি বলার পরে সাথে সাথেই চলে আসছে।
বাট আগে তো হচ্ছে যে ব্যাপারটা ফায়ার সার্ভিসে কান পর্যন্ত পৌঁছাতে হবে যে এখানে আগুন লেগেছে কিনা বা কিছু। ঘুরতে এসেছিলেন নাকি কোনো ডাক্তার না, আমরা ঘুরতে এসেছি। ঘুরতে এসেছিলেন? এরকম একটা মানে কলকাতায় এসে এরকম একটা ঘটনা ঘটলো, চাক্ষুষ করলেন, কি বলবেন, এটা কি গাফিলতি? আপনারা বিভিন্ন জায়গায় যান, এটা আসলে অ্যাক্সিডেন্ট, তো আসলে আমি অ্যাক্সিডেন্টই বলবো এখন। এছাড়া যদি হোটেল কর্তৃপক্ষর তো কিছু না ব্যাপার অবশ্যই আছে, কারণ যেহেতু একটা বড় বিল্ডিং, একটা ফ্লোরে 2-3টা করে হোটেল আছে, এটা তো নর্মাল ওইরকম বড় হোটেলের মতো না। সো সেই ক্ষেত্রে কিছু তো ঘাটতি ওনাদের আছে, এটা বলাই যায়। আর আমাদের হয়তো ভাগ্য ভালো ছিল, আমরা ওইখান থেকে বের হওয়ার সুযোগ পেয়েছি। আর এছাড়া আমাদের ফ্লোরে হয়তো অন্যরা বের হইতে পারছে কিনা আমি আসলে বলতে পারবো না। আপনারা দুজনেই কার নিচে দাঁড়িয়েছেন? হ্যাঁ, আমাদের কানেকশন। আপনার নামটা কি? আমার নাম রিজাউল ইসলাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে আসছি, বাংলাদেশ। আপনার নামটা দিদি ভাই? সুমাইয়া, সুমাইয়া আক্তার, ঢাকা থেকে এসেছি। হ্যাঁ, বাংলাদেশে। আপনাদের এই হোটেলেই ছিলেন? আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যে এই বার্তাটা হলো আমাদের এখানে যারা আসি সবাই বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক এখানে আসি, এর জন্য আমাদের নিরাপত্তার দিক তাকে আপনারা যারা সাংবাদিক বৃন্দ ভাই বোনেরা আছেন তারা একটা সবসময় খেয়াল রাখবেন যে এখানে যা আমরা যারা আসি আমাদের কিন্তু নিরাপত্তা কম এই জন্যই বলছি। কিসের জন্য? কোনো আপনার ওই প্রশাসনিক নিরাপত্তা নয়, এখানে যারা এই হোটেলগুলো থাকে এই লজগুলো ছোট ছোট খুব করে ভাড়া দেওয়া হয়, এই জন্য এই জিনিসগুলোর দিকে প্রশাসন খুব দৃষ্টি আকর্ষণ করে, এটি আমাদের চাওয়া এবং পাওয়া। আমি বাংলাদেশ থেকে আসছি, আমার নাম আলামিন খান, আমার বাড়ি বরিশাল। আমি এটা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই। ওই হোটেলেই ছিলেন? হোটেলের পাশে।